আজকের এই ক্লাসে ক্লাস 6 ফ্র্যাগরেন্স আমরা করছিলাম। লেসন 3টা শুরু করেছিলাম। প্রথম অংশটি সম্পূর্ণ হয়েছিল। আজকে লেসন 3 যে সেলফ চেক রয়েছে, তো সেখান থেকে একটা ছোট্ট গল্প রয়েছে। সেই গল্পটা করার পরে তার অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করব এবং একটা প্যারাগ্রাফ রয়েছে মাই ফেভারিট সিজন দিয়ে, সেটি সম্পন্ন করব। এর আগের ভিডিওগুলো পেতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সমস্ত ভিডিও পেয়ে যাবে। আর তোমাদের ক্লাস 6-এর যে ইংলিশ বই রয়েছে ব্লুজুম, সেই ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেলের মধ্যে চলে যাবে, সেখানে প্লে লিস্টে ক্লাস 6 ব্লুজুম বলে সমস্ত ক্লাস করে দেওয়া রয়েছে। এখানে যে সেলফ চেকটি রয়েছে, এখানে একটা সুন্দর গল্প রয়েছে। এই গল্পতে প্রথমে ছবি দেখতে পাচ্ছ, এখানে একজন নাবিকের মতো লাগছে। তো নাবিক রয়েছে, এখানে 3টে খরগোশ রয়েছে, তারপর কি রয়েছে, কিছু মেঘ রয়েছে এবং এখানে রামধনু দেখা যাচ্ছে এবং এখানে একটি বাগানের মতো রয়েছে এবং এই গাছগুলোতে কী রয়েছে, আপেল ঝুলছে। লক্ষ্য করবে, দেখ আপেল ঝুলছে। তো এখানে গল্পটা শুরু হচ্ছে। ওয়ান্স আপন এ টাইম মানে কোনো এক সময়, অ্যান ওল্ড সেলার, অ্যান মানে একটি, ওল্ড মানে বৃদ্ধ, আর সেলার মানে হচ্ছে যে নাবিক। তো এখানে তোমরা লক্ষ্য করবে যে অ্যান কি জন্য বসলো, তো আমরা জানি যে অ্যানটা বসে তারপরের যদি ওয়ার্ডটি কী হয়, ভায়েল দিয়ে শুরু হয়, তাই না? ভায়েল কি এ, ই, আই, ও, ইউ। তো এখানে ওল্ডে ও দিয়ে শুরু হচ্ছে, যেটা একটি ভায়েল, তার জন্য অ্যান বসেছে। তো অ্যান ওল্ড সেলার লিভড ইন এ সিটি, লিভড মানে বসবাস করতো। তো এখানে পাস্ট টেন্স রয়েছে, তাই লিভ হচ্ছে যে ভার, তার সঙ্গে ডি যোগ করে পাস্ট টেন্স করা হয়েছে। তো লিভড ইন এ সিটি মানে ইন মানে মধ্যে, আর এ সিটি মানে একটি শহরে। তো কোনো এক সময়ে, ওয়ান্স আপন এ টাইম অ্যান ওল্ড সেলার লিভড ইন এ সিটি, তেমন কোনো এক সময়ে একজন বৃদ্ধ নাবিক এক শহরে বাস করতেন। হি হ্যাড বিন, হি বলতে এই যে বৃদ্ধ নাবিকটি। তো হি হ্যাড বিন ইল ফর মান্থস, ইল মানে হচ্ছে যে অসুস্থ, আর ফর মান্থস মানে কিছু মাসের জন্য। তো তিনি কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। হি বিলিভড, বিলিভড মানে হচ্ছে যে বিশ্বাস করতেন। বিলিভ মানে যে বিশ্বাস করা, BELIEVE, এই পাস্ট টেন্সের জন্য লাস্টে ডি যোগ করে পাস্ট টেন্স করা হয়েছে। ঘটনাটি, এটা গল্পটা পাস্ট টেন্স হিসাবেই লেখা রয়েছে। তো হি বিলিভ দ্যাট মানে যে, তিনি বিশ্বাস করতেন যে সামহায়ার মানে কোনো এক জায়গায়, অ্যালং দ্য রিভার অর্থাৎ সেই নদীর বরাবরে, নদী বরাবর, দেয়ার মাইট বি সেখানে নিশ্চয় রয়েছে, এ ব্রিজ একটি সেতু, তাই না? ব্রিজ মানে হচ্ছে সেতু, মানে আমরা যে ব্রিজ বলে থাকি সেটি বাংলায় বলা হয় সেতু। ব্রিজ কানেক্টিং, যেটি কানেক্টিং মানে হচ্ছে সংযোগ সাধনকারী বা সংযোগ করেছে, দ্য আর্থ অর্থাৎ আর্থ মানে হচ্ছে এখানে পৃথিবী, মানে পৃথিবীর সঙ্গে, টু দ্য হিভেন, হিভেন মানে হচ্ছে যে স্বর্গ। তাহলে এটা হলো যে হি বিলিভ দ্যাট সামহায়ার অ্যালং দ্য রিভার দেয়ার মাইট বি এ ব্রিজ কানেক্টিং দ্য আর্থ টু দ্য হিভেন, মানে তিনি বিশ্বাস করতেন নদী বরাবর কোনো এক জায়গা রয়েছে, সেই জায়গায় একটি কি স্বর্গ এবং পৃথিবীর মধ্যে সংযোগ সাধন করে একটি সেতু রয়েছে। হি রিয়েলাইজড মানে বুঝতে পারা, হি রিয়েলাইজড দ্যাট তিনি বুঝতে পেরেছিলেন যে হিজ টাইম মাইট হ্যাভ কাম, অর্থাৎ হিজ টাইম মানে ওনার সময়, মাইট হ্যাভ কাম মানে চলে এসেছে, টু অ্যান্ড এন্ড অর্থাৎ শেষ। অর্থাৎ তিনি এটা কী ভাবলেন, যে তিনি বুঝতে পেরেছিলেন বা উপলব্ধি করেছিলেন যে তার প্রায় সময় শেষ হয়ে এসেছে, মানে তিনি মারা যাবেন। তার জন্য কী করলেন, যে হি লেফট হিজ হোম, লেফট মানে ত্যাগ করা, মানে লিভ থেকে LEAVE, লিভের পাস্ট টেন্স ফর্মটা হচ্ছে, পাস্ট ফর্মটা লেফট, ঠিক আছে, ত্যাগ করা। হি লেফট তিনি ত্যাগ করেছিলেন, হিজ হোম মানে ওনার বাড়ি, অ্যান্ড সেলড মানে হচ্ছে যে নৌকায় পাড়ি দেওয়া, অ্যাক্রস দ্য রিভার সেই নদী দিয়ে, টু গেট টু দ্য ব্রিজ মানে সেই যে ব্রিজটা কথা বলা হয়েছিল, যেটি পৃথিবীর সঙ্গে
স্বর্গে সংযোগ সাধন করছে সেই ব্রিজটা খোঁজার জন্য বেরিয়ে পড়লেন। বাট ইভেন আফটার মান্থস, বাট মানে কিন্তু, ইভেন মানে তবুও, আফটার মাস মানে কিছু মাস পর, অফ সেলিং মানে যে এই পাড়ি দিয়ে, হি ফাউন্ড নাথিং। হি মানে তিনি, এই যে ওল্ড সেলারটা, ফাউন্ড মানে খুঁজে পাওয়া, ফাউন্ডটা পাস্ট টেন্সে কি, ফাইন্ড থেকে, ফাইন্ডের পাস্ট ফর্ম হচ্ছে যে ফাউন্ড। তো হি ফাউন্ড নাথিং মানে তিনি কিছুই খুঁজে পেলেন না, তিনি কিছুই খুঁজে পেলেন না। হি স্টার্টেড লিভিং ইন ডেসপায়ার। হি স্টার্টেড মানে শুরু করেছিলেন, লিভিং মানে বসবাস করতে, ইন ডেসপায়ার মানে হচ্ছে হতাশায়। মানে এখানে এরকম বোঝাচ্ছে না, যেটা এটা মানেটা এরকম যে তিনি হতাশায় চলে গিয়েছিলেন। অন সাচ এ গ্লুমি নাইট, মানে অন সাচ এ মানে ওরকমই এক, গ্লুমি মানে হচ্ছে বিষাদগ্রস্ত, নাইট মানে রাত্রিতে, হি ওয়াজ টু টায়ার্ড টু সেল এনিমোর, আর তিনি ভীষণই ক্লান্ত হয়ে পড়লেন এই পাড়ি দেওয়ার জন্য, নৌকা আর বইতে পারছিলেন না, মানে নৌকাটা নিয়ে যেতে পারছিলেন না। সো তাই হি টুকটা হচ্ছে টেকের পাস্ট ফর্ম হচ্ছে যে টুক। হি টুক শেল্টার ইন এ নিয়ার বাই ফরেস্ট, নিয়ার বাই মানে কাছে, তো শেল্টার মানে হচ্ছে আশ্রয়, তো তিনি একটা আশ্রয় নিলেন কাছের একটা জঙ্গলে। হি হ্যাড নো ফুড বাট 3 বেরিজ। হি হ্যাড নো ফুড, ওনার কোনো খাবার ছিল না, বাট কিন্তু 3 বেরিজ, কিন্তু 3টি কী ছিল, বেরি মানে জাম, 3টি জাম ছিল। হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টু হ্যাভ দেম, হোয়েন মানে যখন, হি ওয়াজ অ্যাবাউট মানে সেগুলো খেতে যাবেন, টু হ্যাভ দেম সেগুলো খেতে যাবেন, হি নোটিসড তিনি লক্ষ্য করলেন, 3 র্যাবিটস মানে 3টে খরগোশ, লুকিং স্টারভিংলি দেখছে অনাহারের দিকে, মানে অনাহারের তাকাচ্ছিল, মানে ওরা ক্ষুধার্ত ছিল, তো ক্ষুধার্ত দৃষ্টিতে তাকাচ্ছিল অ্যাট দ্য বেরিজ অর্থাৎ সেই জামের দিকে। অর্থাৎ তিনি যখন সেই জাম 3টি খেতে যাবেন সেই সময় লক্ষ্য করলেন যে 3টি খরগোশ তার দিকে সেই ক্ষুধার্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে জামগুলোর দিকে। হিজ কাইন্ডনেস মানে হচ্ছে দয়ালু মনোভাব, যেটা ওভারটপড মানে অতিক্রম করলো হিজ হাঙ্গার, অর্থাৎ তার যে ক্ষুধার্ত ছিল, তিনি ক্ষুধার্ত ছিলেন, তো তার ক্ষুধার্তটাকে যে যে এই দয়ালু ভাবটা সেটা অতিক্রম করলো, মানে তিনি দয়ালু মনোভাবটা তার মধ্যে জেগে উঠল। অ্যান্ড গেভটা গিভের পাস্ট টেন্স, GIVE, গিভ, তো হি গেভ তিনি দিয়ে দিলেন, অল থ্রি টু প্লিজ দ্য পুয়ার অ্যানিমালস। অল 3 মানে এখানে 3টি বেরির কথা বলা হচ্ছে, সেই 3টি জামের কথা বলা হচ্ছে। টু প্লিজ মানে শান্ত করতে, দ্য পুয়ার অ্যানিমালস ওই অসহায় প্রাণীদের, মানে তাদের এই 3টে র্যাবিট অর্থাৎ খরগোশের কথা বলা হচ্ছে। হি লে ডাউন তারপর তিনি শুয়ে পড়লেন, অন দ্য গ্রাউন্ড সেই মাটির উপরে, অ্যান্ড ফেল অ্যাসলিপ এবং ঘুমিয়ে গেলেন। দেয়ার হি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম, দেয়ার মানে তারপর তখন মানে ঘুমানোর সময়, হি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন। হি শটা পাস্ট টেন্সে গিয়ে সি থেকে এসছে মানে দেখা, তো হি 3 র্যাবিটস অর্থাৎ তিনি দেখলেন 3টে খরগোশ, লিডিং হিম ওনাকে নিয়ে যাচ্ছে, টু এ গার্ডেন একটা বাগানে, বিয়ন্ড ক্লাউডস মানে সেই যে মেঘের পিছনে, মেঘের পাড়ে, থ্রু এ ব্রাইট অ্যান্ড গ্লিটারিং রেনবো ব্রিজ মানে সেটা নিয়ে যাচ্ছে কোথায়, সেটা কার উপর দিয়ে, একটি উজ্জ্বল ঝলমলে রামধনুর যে ব্রিজ বা সেতুর উপর দিয়ে। দ্য গার্ডেন ওয়াজ সে বাগানটি ছিল, অ্যাস্টনিশলি বিউটিফুল উইথ ক্রিস্টাল ক্লিয়ার লেক, অর্থাৎ সেই বাগানটা ছিল খুবই বিস্ময়কর সুন্দর এবং পরিষ্কার জলাশয় বা যেটা লেক ছিল। কালারফুল প্রিটি ফ্লাওয়ার্স এবং রঙিন সুন্দর ফুল ছিল। অ্যান্ড গ্রিন ভেলভেটি মিডো, ভেলভেটি মানে হচ্ছে যেটা একদম মসৃণ এবং খুব নরম, আর মিডো মানে হচ্ছে তৃণভূমি
অর্থাৎ সবুজ গালিচার মতো তৃণভূমি। দ্য লাস্ট থিং হি রিমেম্বার্ড, অর্থাৎ শেষ জিনিসটা তিনি মনে রেখেছেন, মানে সেই স্বপ্নের মধ্যে এটা হচ্ছে, ঠিক আছে। তো হি রিমেম্বার তিনি মনে রেখেছেন, ওয়াজ সেটা ছিল দ্য ট্রিজ গাছগুলো, ক্রাউডেড উইথ যেগুলো ভরেছিল উইথ গোল্ডেন সোনালি কি আপেল দিয়ে, অর্থাৎ সোনালি আপেল, যে সোনালি রঙের আপেল দিয়ে গাছগুলো দিয়ে যেটা ছিল সেটাই তিনি লাস্টে মনে রেখেছিলেন শেষ পর্যন্ত। হোয়েন হি ওক আপ, যখন তিনি ঘুম থেকে উঠলেন, হি ফাউন্ড হিমসেলফ ইন এ ফরেস্ট, তিনি নিজেকে খুঁজে পেলেন সেই ইন দ্য ফরেস্ট, সেই বনের মধ্যেই যেখানে তিনি শুয়েছিলেন। ইট ওয়াজ এ সানি মর্নিং, এটা ছিল এক যে রোজ ঝলমলে সকাল। হি ওয়াজ ওভারহেলমড উইথ দ্য নিউ হোপস, তিনি আবার নতুন আশায় জেগে উঠলেন। হি রিয়েলাইজড, তিনি বুঝতে পারলেন, দ্যাট যে হি ফাইনালি গট, তিনি শেষ পর্যন্ত পেয়েছেন, হোয়াট হি হ্যাড লংড মানে চাওয়া, আর তিনি যেটা চেয়েছিলেন সেটা শেষ পর্যন্ত তিনি পেয়ে গিয়েছেন। হি সেলড ব্যাক টু হিজ ফ্যামিলি, তিনি আবার সেই নৌকা বা নদীর বয়ে পাড়ি দিয়ে নিজের পরিবারের কাছে ফিরে আসলেন। অ্যান্ড ইন্টেন্টেড টু বিল্ড এ শেল্টার ফর দ্য হেল্পলেস অ্যানিম্যালস, এবং এটা ঠিক করলেন যে অসহায় প্রাণীদের জন্য একটি আশ্রয় গড়তে চেয়েছিলেন। হি স্পেন্ড হিজ লাস্ট ডেজ, তিনি তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন উইথ দিস অ্যামেজিং এক্সপিরিয়েন্স, এই আশ্চর্য অভিজ্ঞতার মধ্য দিয়ে। এই গেল গল্পটি। এবার এখান থেকে অ্যাক্টিভিটিগুলো আমরা করব। অ্যাক্টিভিটি 12 রয়েছে, ফিল ইন দি বক্স উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ থেকে এই বক্সগুলো সম্পূর্ণ করতে হবে। কী কী রয়েছে? 3টি ছক রয়েছে। হু মানে কে, ঠিক আছে, কে কাজটি করছে। ডিড হোয়াট মানে কি কাজ করছে, আর হোয়ার মানে কোথায় কাজটা করছে। তো প্রথমে তোমরা লক্ষ্য করবে যে এখানে সেল্ড এটা দেওয়া রয়েছে, অর্থাৎ বয়ে যাচ্ছিলো বা পাড়ি দিয়েছিল কে? দ্য ওল্ড সেলার আছে বৃদ্ধ নাবিকটি। কোথায় দিয়েছিল? অ্যাক্রস দ্য রিভার, অর্থাৎ নদীতে। 2 নম্বরে তোমরা লক্ষ্য করবে এখানে এই যে হুতে লেখা রয়েছে 3 র্যাবিটস, অর্থাৎ 3টে খরগোশ কী করেছিল? লেট দ্য সেলার, অর্থাৎ সেই সেলার নাবিকটিকে পথ দেখিয়েছিল কোথায়? টু দ্য গার্ডেন, সেই বাগানের। 3 নম্বরে তোমরা দেখবে যেখানে টুক শেল্টার, এখানে দেওয়া রয়েছে ডিড হোয়াটে। তো কী হবে এটা? দ্য ওল্ড সেলার সে বৃদ্ধ নাবিকটি কোথায় নিয়েছিল এই আশ্রয়টি? ইন এ নিয়ার বাই ফরেস্ট, একটি কাছের বনে। 4 নম্বরে এখানে দেখবে যে হুত দেওয়া রয়েছে দ্য সেলার, আর এখানে হোয়াট দেওয়া রয়েছে অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ জমিতে। তো জমিতে কী হয়েছিল বা মাটির উপর কী হয়েছে? ঘুমিয়ে গিয়েছিলেন। তো এখানে উত্তরটা হবে লে ডাউন অ্যান্ড ফেল অ্যাসলিপ, শুলেন এবং ঘুমিয়ে গেলেন। 5 নম্বরে ডিড হোয়াটে রয়েছে লিভড উইথ অ্যামেজিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ বসবাস করলেন বা জীবনটা কাটিয়েছিলেন সেই আশ্চর্য অভিজ্ঞতার মধ্য দিয়ে। তো কে এটা? দ্য ওল্ড সেলার। আর কোথায়? অ্যাট হোম উইথ এ শেল্টার ফর হেল্পলেস অ্যানিমালস, অর্থাৎ বাড়িতে একটা আশ্রয় তৈরি করেছেন যেটা যে অসহায় প্রাণীদের জন্য। তো এই ছকটা দেখে নাও। আমরা এবার পরবর্তী অ্যাক্টিভিটি 13তে চলে যাব, 13-এ। এখানে বলেছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে আমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমে একটি রয়েছে ক্লাউডস মানে মেঘ, তাহলে এখানে সেলটা রয়েছে মানে পাড়ি দেয় বা বয়ে বেড়ায়, বয়ে যাচ্ছে, বয়ে যায়, ঠিক আছে, বয়ে যায় অন দ্য স্কাই, অর্থাৎ আকাশে। মেঘগুলো আকাশে ভেসে বেড়ায় এক কথায় বলতে গেলে। 2 নম্বর দ্য রেনবো হ্যাজ 7 কালার্স, অর্থাৎ রামধনুর 7টি রং রয়েছে, 2টা হবে রেনবো। 3 নম্বর দেয়ার ইজ এ হ্যাঙ্গিং ব্রিজ অ্যাক্রস দ্য রিভার, কীভাবে হলো এটা? ব্রিজটা এখানে হলো। তো দেয়ার ইজ এখানে রয়েছে এই হ্যাঙ্গিং ব্রিজ, একটা ঝুলন্ত সেতু, অ্যাক্রস দ্য রিভার, সেই নদীতে। 4 নম্বর দ্য ম্যাসন ইজ রেডি টু, অর্থাৎ রাজমিস্ত্রি তৈরি রয়েছে টু বিল্ড এ হাউস, একটা বাড়ি তৈরি করতে। তো বিল্ড 4 নম্বর হবে বিল্ড। 5 নম্বরে আওয়ার গার্ডেন ইজ গ্রিন উইথ ট্রিজ, গার্ডেনটা হবে 5 নম্বরে আমাদের বাগানটি সবুজ গাছে ভর্তি। 6 নম্বরে দ্য রিভার
ওভারফ্লোস দ্য ড্যাম ডিউরিং ফ্লাড। ওভারফ্লোসটা হলো মানে ছেয়ে ওঠা, তো নদীটি ভরে উঠেছে বা ছেয়ে উঠেছে দ্য ড্যাম সেই বাঁধটির ওপরে ডিউরিং দ্য ফ্লাড অর্থাৎ সে বন্যার সময়ে। অ্যাক্টিভিটি 13 সম্পূর্ণ হলো। এবার 14তে অ্যাক্টিভিটি 14 রয়েছে কি, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দি অ্যাভাব প্যাসেজ অ্যান্ড পুট এগেনস্ট দ্য গিভেন এক্সপ্রেশন। অর্থাৎ এই যে 6টি এক্সপ্রেশনের কথা বলা রয়েছে, তো সেগুলো আমাদেরকে যে প্যাসেজ থেকে এর মিনিংগুলো কী সেগুলো খুঁজে নিয়ে লিখতে হবে। প্রথমে একেরটি হচ্ছে অ্যান ইমাজিনারি প্লেস হোয়ার গড লিভস, অর্থাৎ একটি সেই কাল্পনিক জায়গা যেখানে ভগবান বসবাস করেন, আমরা জানি সেটা হচ্ছে স্বর্গ। সেটি হচ্ছে স্বর্গ। সেটা এখানে প্যাসেজে কী ছিল, হিভেন বলেছিল স্বর্গ। এছাড়াও হিভেন ছাড়াও যে এর সমর্থ শব্দ অর্থাৎ সিনোনিম কী হতে পারে, স্বর্গ প্যারাডাইস। প্যারাডাইস মানেও স্বর্গ। 2 নম্বর সারপ্রাইজিংলি গ্রেট, ভীষণ অবাক হয়ে যাওয়া, এটা অ্যাস্ট্রনিক্সলি বিস্ময়কর। 3 নম্বর ফ্রম ওয়ান সাইড টু আদার সাইড, মানে একটা দিক থেকে আর একটা দিকে এটা হচ্ছে অ্যাক্রস। 4 নম্বর অ্যানাদার ওয়ার্ড ফর লাভলি, অর্থাৎ যে লাভলি সুন্দর বা সুন্দর এই জিনিসটার একটি সমর্থ শব্দ হলো প্রিটি। 5 নম্বর এ স্ট্রেচ অফ প্লেন্ড ল্যান্ড কভার্ড উইথ গ্রাস, অর্থাৎ একটি সমান ভূমি যেগুলি ঘাসে পূর্ণ, মানে তৃণভূমি, সেটা হচ্ছে কি মিডো। আর 6 নম্বর দ্য কোয়ালিটি অফ বিং কাইন্ড, অর্থাৎ দয়ালুর যে একটা ভাব সেটি হচ্ছে কাইন্ডনেস, দয়ালু। অ্যাক্টিভিটি 14 এখানে হলো। এবার অ্যাক্টিভিটি 15-এ বলেছে যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ যে প্যাসেজ পড়ে আমাদের এখান থেকে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। মোট 2টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটি হলো হোয়াট ডিড দ্য ওল্ড সেলার বিলিভ, অর্থাৎ সেই বৃদ্ধ নাবিকটি কী বিশ্বাস করতেন। উত্তরটি এখানে হবে, প্রথমে সাবজেক্ট হচ্ছে দ্য ওল্ড সেলার, বসে গেল দ্য ওল্ড সেলার, তারপর এখানে ডিড রয়েছে পাস্ট টেন্সে, তাই তো পাস্ট টেন্সে কি ডুয়ের পাস্ট টেন্স ডিড করা হয়েছে, তো সেখানে আমরা এখানে আমাদের সেন্টেন্সটি পাস্ট টেন্স করতে হবে। তো এখানে মেন ভার্ব রয়েছে বিলিভ, তো বিলিভের পাস্ট টেন্স হচ্ছে লাস্টে ডি যোগ করতে হবে। তাহলে হলো যে দ্য সেলার বিলিভড, অর্থাৎ সেই নাবিকটি বিশ্বাস করতেন দ্যাট যে, এবার উত্তরটা হচ্ছে এখান থেকে যে উত্তরটা কী ছিল, যে হয়তো তিনি বিশ্বাস করতেন যে কোনো নদীর উপরে কোনো ব্রিজ রয়েছে একটি, যেটি সে পৃথিবীর সঙ্গে স্বর্গের যোগ সাধন করেছে। উত্তরটা এটা হলো যে সামহায়ার অ্যালং দ্য রিভার দেয়ার মাইট বি এ ব্রিজ কানেক্টিং দ্য আর্থ টু দ্য হিভেন। উত্তরটা কোথায় পেয়েছি আমরা, তোমরা পাঠের মধ্যে চলে যাবে যে গল্পের মধ্যে, সেখানে সেকেন্ড লাইনটা লক্ষ্য করবে, হি বিলিভড দ্যাট, হি বলতে এই যে ওল্ড সেলার, দ্য ওল্ড সেলার বিলিভড দ্যাট, তারপর সামহায়ার অ্যালং দ্য রিভার দেয়ার মাইট বি এ ব্রিজ কানেক্টিং উইথ দ্য আর্থ টু হিভেন। খুব সহজ জিনিস, পাঠ থেকে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, সেখান থেকে লিখেছি, খুব কঠিন জিনিস নয়। 2 নম্বর প্রশ্ন রয়েছে হোয়াট লাস্ট থিং ডিড দ্য সেলার রিমেম্বার অ্যাবাউট দ্য গার্ডেন, অর্থাৎ কোন শেষ জিনিসটি সেই নাবিকটি মনে রেখেছিলেন সে বাগান সম্পর্কে। তো এখানে কোন জিনিসটা ছিল যে মনে রেখেছিলেন যে গাছগুলো ছিল সোনালি রঙ আপেলে ভর্তি, সেই গাছগুলো, সেই কথাটা মনে রেখেছিলেন। তো এখানে উত্তরটা এভাবে হবে যে দ্য লাস্ট থিং অ্যাবাউট দ্য গার্ডেন, সেই বাগান সম্পর্কে, দ্য সেলার রিমেম্বার্ড, অর্থাৎ সেই নাবিকটি মনে রেখেছিলেন। এখানে রিমেম্বার, এখানে পাস্ট টেন্স কী জন্য হলো, ডি যোগ করে এখানে পাস্ট টেন্স কেন করলাম, কারণ এখানে ডিড রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে, তার জন্যই। তো দ্য লাস্ট থিং অ্যাবাউট দ্য গার্ডেন দ্য সেলার রিমেম্বার্ড ওয়াজ ছিল দ্য ট্রিজ ক্রাউডেড উইথ গোল্ডেন অ্যাপেলস, সেই গাছগুলো যেগুলো ভর্তি ছিল সোনালি রঙের আপেল দিয়ে। এর উত্তরটি তোমরা লক্ষ্য করবে তোমাদের গল্পে যে 58 পাতা শেষের দিকে একদম, দ্য লাস্ট থিং হি রিমেম্বার্ড ওয়াজ দ্য ট্রি ক্রাউডেড উইথ গোল্ডেন, একদম এই লাইনটি আমরা লিখেছি, শুধু হিয়ের জায়গা ছিল দ্য সেলার গোল্ডেন অ্যাপেলস। ঠিক আছে, এতটাই, খুব সহজ জিনিস। তো অ্যাক্টিভিটি 15 সম্পন্ন হলো। এবার অ্যাক্টিভিটি 16-এ রয়েছে
মেক সেন্টেন্স উইথ দি ফলোয়িং সেন্টেন্স ওয়ার্ডস, তো এই ওয়ার্ড দিয়ে আমাদেরকে সেন্টেন্স গঠন করতে হবে। প্রিটি মানে হচ্ছে সুন্দর, তো এখানে তোমরা নিজের মতো করতে পারো। আমি লিখেছি যে নমিতা হ্যাজ এ প্রিটি স্মাইল, নমিতা একটি সুন্দর হাসি রয়েছে। 2 নম্বর ব্রিজ মানে সেতু, দেয়ার ইজ এ ব্রিজ ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি সেতু রয়েছে। 3 নম্বর সেল মানে হচ্ছে পাড়ি দেওয়া, ভানু অ্যান্ড হিজ ব্রাদার সেল অ্যাক্রস দ্য মাতলা রিভার, অর্থাৎ ভানু এবং তার ভাই মালদা নদীতে বয়ে চলেছে বা বয়ে চলে বা পাড়ি দেয়। এই নিজের মধ্যে তোমরা বাক্য গঠন করতে পারো। 17 নম্বরে এখানে কি রয়েছে, রাইট দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দি ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন করতে হবে। এই যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর অ্যাবস্ট্রাক্ট নাউন করতে হবে। তো আমি করে রেখেছি, দেখে নাও। প্রথমে কাইন্ড, কাইন্ডটা হবে কাইন্ডনেস, দয়া থেকে দয়ালু, দয়াবান, ক্লেভার চালাক, ক্লেভারনেস চালাকি, তারপর সলভ মানে সমাধান, সলিউশন এটা সমাধান, তারপর ডি হচ্ছে বিটার তেতো, বিটারনেস তিক্ততা, তারপর ই হচ্ছে স্ট্রং মানে শক্ত, আর স্ট্রংলি মানে হচ্ছে শক্তি আর শক্তপোক্ত যেটা বলা দেখে। অ্যাক্ট মানে হচ্ছে যে অ্যাক্ট থেকে অ্যাক্টিং, মানে অ্যাক্ট মানে হচ্ছে যে এখানে অভিনয় করা, আর অ্যাক্টিং মানে অভিনয় করা হচ্ছে সেরকম। আর ক্রুয়েল নিষ্ঠুর, আর ক্রুয়েলটি নিষ্ঠুরতা, শর্ট ছোটো, আর শর্টনেস মানে অনেকটা ছোটো, যেটা ক্ষুদ্র যেটা বলা হয় তাকে। এবার অ্যাক্টিভিটি 18 বলেছে ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ অক্সিলারি ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে সেগুলো দিয়ে আমাদেরকে পূরণ করতে হবে। আগে আমরা অক্সিলারি ভার্ব করেছি, আমরা তার ভার্ব করবো এখানেও। প্রথমে রয়েছে হি, এর সঙ্গে এখানে বি ভার্ব রয়েছে করতে হবে। তো রিডিং এ বুক, তো রিডিং মানে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তার জন্য কি হি এর সঙ্গে যে বি ভার্ব কী বসে, হি রয়েছে সিঙ্গুলার নাম্বার, তাই তো হি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তার জন্য সিঙ্গুলার ক্ষেত্রে তার জন্য ইজ বসে, তাই ইজ বসেছি। তো হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছে। তারপর বিয়েটা হোয়াট ডু ইউ লুকিং ফর, এখানে ডু করতে হবে। তো এখানে আমার কারণ ডাউট লেগেছে, এখানে মনে হচ্ছে ভুল রয়েছে। কারণ কি, এখানে যদি ডু ভার্ব হয় তাহলে এখানে লুকিং ফরটা কেমন আলাদা রকম লাগছে। এখানে আমার মনে হচ্ছে বি ভার্ব, এখানে বি ভার্ব করা উচিত ছিল, দিয়ে এখানে হবে যে এটা জায়গায় হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজছো, কারণ ইউ এর সঙ্গে যে কন্টিনিউয়াস টেন্স লুকিং রয়েছে তার সঙ্গে ইউ যেহেতু যে সিঙ্গুলার প্লুরাল দুটো বোঝায়, সেক্ষেত্রে ইউর সঙ্গে সর্বদাই আর হয়ে থাকে বি ভার্ব। তো ইউ আর লুকিং ফর, সে জায়গায় যখন কোশ্চেন মার্ক করছি তখন আরটা আগে চলে আসবে, তো সেখানে হোয়াট আর ইউ লুকিং ফর এটা হওয়া উচিত ছিল। তো যাই হোক, এটা বইয়ের মতো আমার ভুল রয়েছে মনে হচ্ছে। সিটে রয়েছে রিঞ্জা, ডু দিয়ে করতে হবে, ডু ভার্ব। তো রিঞ্জা যেহেতু থার্ড পার্সন সিঙ্গল নাম্বার আবার রয়েছে, তার জন্য কি ভার্বের সঙ্গে ডু, তার সঙ্গে ইএস যোগ হবে। তো রিঞ্জা ডাজ দ্য সেম থিং। ডিতে রয়েছে আই, বি ভার্ব রয়েছে, বি ভার্ব আয়ের সঙ্গে অ্যাম বসে। রেডি টু ড্যান্স, আমি তৈরি রয়েছি নাচ করার জন্য। ইয়েরটা হি ড্যাশ, বি ভার্ব রয়েছে, ইল লাস্ট নাইট, এই যে গত রাত্রিতে, অর্থাৎ পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট টেন্স রয়েছে, যার জন্য এখানে বি ভার্ব হি এর সঙ্গে কী বসবে, সিঙ্গল নাম্বার, তার জন্য সিঙ্গুলারের জন্য ওয়াজ বসবে। তো হি ওয়াজ ইল লাস্ট নাইট। এরপরে রয়েছে রামু, ডু ভার্ব করতে হবে, ডু দিয়ে, নট হ্যাভ ইট নাও, নাও মানে এখন মানে বর্তমানকাল, তার জন্য ডু এর বর্তমানে ডাজ হবে। রামু ডাজ নট হ্যাভ ইট নাও। জি এরটা রয়েছে ডু ভার্ব করতে হবে, আই টেল ইউ অ্যাবাউট ইট ইয়েস্টারডে, ইয়েস্টারডে হচ্ছে গতকাল মানে পাস্ট টেন্সে, তাই সেই জন্য এই যে ডুটা পাস্ট টেন্সে ডিড হবে। তাহলে কি হবে, ডিড আই টেল ইউ অ্যাবাউট ইট ইয়েস্টারডে। আর এই সেটটা হবে যে উই, বি ভার্ব করতে হবে, নট কামিং টুডে, আজকে মানে প্রেজেন্ট টেন্স রয়েছে বর্তমানকাল, আর প্রেজেন্ট টেন্সে কী হয়, অ্যামিজার হয়, এবং উইটা এখানে প্লুরাল, তার জন্য বি ভার্বটা কী হবে, আর বসে, প্লুরালের জন্য সঙ্গে আর বসে। তো উই আর নট কামিং টুডে, আমরা আজকে আসছি না। অ্যাক্টিভিটি 18 গেল। অ্যাক্টিভিটি 19 কী বলেছে, যে ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন্টু কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, অর্থাৎ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের আমাদের ছকটা পূরণ করতে হবে। মানে ওয়ার্ড দেওয়া রয়েছে সেগুলো আমি ভাগ করে লিখেছি। তো আনকাউন্টেবল নাউন মানে যে গণনা করা যাবে না সেগুলো কি, সিলভার, স্কিন, হেয়ার, মিরর, সল্ট, পেট্রোল। এবং কাউন্টেবল নাউন কী কী হবে, ক্যারট,
নাইফ, নিউজ, সানফ্লাওয়ার, বাকেট, টেবিল। বোঝা গেল? খুবই সহজ জিনিস, আমরা গুনতে পারবো যেগুলো সেগুলো কাউন্টেবল, আর যেগুলো গুনতে পারবো না সেগুলো আনকাউন্টেবল। এবার এখানে বলেছে যে সার্কেল দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে আমাদেরকে গোল করে ঘিরতে হবে, অ্যান্ড আন্ডারলাইন দ্য কালেকটিভ নাউন্স, এবং যেগুলো কালেকটিভ নাউন সেগুলো আমাদের তলায় দাগ দিতে হবে। তো প্রথমে একটা রয়েছে দ্য গ্যাং অফ থিভস শোড নো মার্সি। তো এখানে মানে একদল চোর কোনো দয়া দেখায়নি। তো এখানে গ্যাংটা হচ্ছে যে কালেকটিভ নাউন, এটা গেল আন্ডারলাইন, আর মার্সি হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন, রাউন্ড করা হলো। 2 নাম্বার, দ্য কারেজ অফ দ্য ট্রুপ অফ সোলজার ইজ বিয়ন্ড ইমাজিনেশন, অর্থাৎ সেই একদল সৈন্যের যে সাহসিকতা সেটা সত্যি অভাবনীয়। তো এখানে কারেজটা হচ্ছে যে এটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন, ট্রুপ হচ্ছে একটা দল, কালেকটিভ নাউন, যে সোলজারের দলকে বলা হয়ে থাকে, সৈন্যের দলটাকে। তো সেটা আন্ডারলাইন করা হলো, আর ইমাজিনেশনটা এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তার জন্য ঘেরা হলো, রাউন্ড করা হলো, সার্কেল করা হলো। 3 নম্বরে, এ বান্ডেল অফ স্টিক্স ক্যান বি বার্নড টু মেক হিট। এটা একটা বান্ডেল, এক বান্ডেল মানে এক বোঝাই কাঠি যদি পরানো হয় তাহলে সেটা যে তাপ উৎপন্ন করার জন্য পরানো যেতে পারে। তো এখানে বান্ডেলটা হচ্ছে যে কাউন্টেবল নাউন, কালেকটিভ নাউন, বান্ডেল অফ স্টিক্স, বার্ন টু মেক হিটটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন। 4 নাম্বার, দ্য বিউটি অফ দ্য বাঞ্চ অফ চেরিস ইজ অ্যামেজিং। তো সেই একগুচ্ছ চেরির যে সৌন্দর্য সেটা সত্যি খুব সুন্দর দেখায়। তো এখানে বিউটিটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর বাঁশটা হচ্ছে যে কালেকটিভ নাউন। 5 নম্বরে, দ্য গার্ল সাফার্স ফ্রম ইলনেস ইভেন ইন দ্য ক্রাউড, অর্থাৎ সেই মেয়েটি লোনলিনেস মেয়েটি একাকী অনুভব করছে সেই জনতার মধ্যেও। তো এখানটা করে লোনলিনেসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর ক্রাউডটা হচ্ছে যে কালেকটিভ নাউন। 6 নম্বরে, চার্পিং অফ দি ফ্লক অফ স্টার্লিং ফিল্ড দ্য এমটিনেস অফ দ্য মিডো, অর্থাৎ সেই স্টার্লিং পাখির যে চার্পিং মানে সে কিচিমিচি আওয়াজ, সেটি এই যে তৃণভূমির যে শূন্যতা সেটা দূর করছে, ভর্তি করে দিচ্ছে। তো এখানে চার্পিংটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর ফ্লকটা হচ্ছে যে কালেকটিভ নাউন। এমটিনেস এটি হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন। 7 নাম্বার, এ প্রাইড অফ লায়ন্স রুলস দ্য কিংডম অফ দ্য ফরেস্ট, অর্থাৎ যে একদল সিংহর দল জঙ্গলে রাজত্ব চালায়। এখানে প্রাইডটা হচ্ছে যে কালেকটিভ নাউন, আর কিংডমটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন। 8 নাম্বার, এ ট্রুপ অফ ড্যান্সার পারফর্মড উইথ ফান, অর্থাৎ একদল যে ড্যান্সার খুব ভালো পারফর্ম করেছে, আনন্দে পারফর্ম করছে। তো এখানে ট্রুপটা হচ্ছে যে কালেকটিভ নাউন, আর ফানটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো দেখে নাও, আমরা পরবর্তী অ্যাক্টিভিটি চলে যাব। দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এই অ্যাক্টিভিটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে বলেছে কি ইয়োর ফেভারিট সিজন সম্পর্কে 6 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে হিন্টস দেওয়া রয়েছে, নেম অফ দ্য সিজন, ইটস ন্যাচারাল বিউটি, প্রিন্সিপাল, ক্রপস অ্যান্ড ফেস্টিভ্যালস, দ্য রিজন ফর ইউ লাইকিং। তো এটা যদি বলা হয়ে থাকে যে ইয়োর ফেভারিট সিজন সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে পরীক্ষার সময়, তো এটা লিখলে তোমাদের হয়ে যাবে। তো আমি লিখছি, দেখে নাও। দেয়ার আর 6 সিজন ইন আওয়ার ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গে 6টি ঋতু লক্ষ্য করা হয়ে থাকে বা রয়েছে। অ্যামং দেম আই লাভ দ্য স্প্রিং মোস্টলি, তাদের মধ্যে আমি বসন্তকালকেই বেশি পছন্দ করি। ইট ইজ কল্ড দ্যাট স্প্রিং ইজ দ্য কিং অফ অল সিজন, এটা বলা হয়ে থাকে যে বসন্ত হলো সমস্ত ঋতু মহারাজ বা রাজ বা ঋতুরাজ বলা হয়ে থাকে। ট্রিজ বিয়ার নিউ লিভস, ফ্লাওয়ার্স, ফ্রুটস আফটার দ্য ড্রাইনেস অফ উইন্টার, অর্থাৎ সে শীতের শুষ্কতার পরে যে গাছ নতুন পাতা বেড়ে গাছে ফুল হয় এবং ফল হয়। অ্যাট দ্যাট টাইম দ্য ক্লাইমেট ইজ ভেরি হেলদি অ্যাজ দেয়ার ইজ নাইদার হট নর কোল্ড, অর্থাৎ যে এই সময়তে
এই সময় আবহাওয়াটা খুবই মনোরম থাকে বা স্বাস্থ্যবান থাকে, কারণ এই সময় না গরম থাকে না ঠান্ডা থাকে। দিস সিজন ইজ হেল্ড বাই দ্য সুইট নোটস অফ কুকোস, অর্থাৎ যে কোকিলের যে মিষ্টতা এবং কণ্ঠস্বরী এই ঋতুটি ভরে ওঠে। সরস্বতী পূজা অ্যান্ড হোলি ফেস্টিভ্যাল আর দ্য মোস্ট অ্যাট্রাকটিভ টু আস ইন দিস সিজন, অর্থাৎ এই সময় সরস্বতী পূজা এবং হোলি উৎসব সবথেকে বেশি আমাদের আকর্ষণ করে থাকে এই সিজনে, মানে এই ঋতুতে। ফর অল দিস রিজন আই লাভ স্প্রিং, এইসব কারণের জন্য আমি বসন্তকালকে ভালোবাসি বা পছন্দ করি। তো এখানে সেন্টেন্স রয়েছে 1টি, 2টি, 3টি, 4টি, 5, 6, 7, 8টি সেন্টেন্স রয়েছে। খুব সুন্দর প্যারাগ্রাফ, এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ক্লাসে।